সিজন 1 এর শেষ এপিসোডে জুলিয়েটকে সাইলো থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং সেই প্রথম ব্যক্তি যে কিনা পাহাড় পেরিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছে। জুলিয়েট সেখানে অনেকগুলা সাইলো দেখতে পায়। হেই বন্ধুরা, কেমন আছেন? আমি এখন সাইলো সিরিজের দ্বিতীয় সিজন এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। দ্বিতীয় এপিসোডের প্রথমে অন্য একটা সাইলোর কাহিনী দেখানো হয়, আর সেই সাইলোতে জনগণকে স্বাধীনতার জন্য বিদ্রোহ করতে দেখা যায়। তারা যুদ্ধে বিজয়ী হয়ে এয়ারলকের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে থাকে। সিন পরিবর্তন হয়ে জুলিয়েটকে দেখানো হয়। জুলিয়েট তার সাইলোর থেকে বেরিয়ে অন্য একটা সাইলোর সামনে এসে দাঁড়ায় এবং দেখা যায় সেই সাইলোর সামনে অসংখ্য কঙ্কাল পড়ে আছে। আর এরাই হচ্ছে ওই সকল মানুষ যারা স্বাধীনতা পেয়ে বাইরের দুনিয়া দেখতে বেরিয়ে আসে এবং বাইরে অক্সিজেনের অভাবে সবাই মারা যায়। তার বহু বছর পরে জুলিয়েট তার সাইলো থেকে বেরিয়ে আসে। জুলিয়েট সেই সাইলোর দিকে এগিয়ে যায়। বাইরের দরজা খোলা ছিল কিন্তু এয়ারলক বন্ধ আছে। জুলিয়েট তা খুলে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেই সাইলো পরিত্যক্ত হয়ে আছে। জুলিয়েট বুঝতে পারে এই সাইলোর মানুষ বিদ্রোহ করে বাইরে বেরিয়ে যায়। তখন জুলিয়েটের অক্সিজেন ফুরিয়ে যায়। সে হেলমেটের গ্লাস ভাঙার পর অক্সিজেন পেয়ে থাকে। সে সাইলোর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু জুলিয়েট সেখানে কাউকে দেখতে পায় না। যেহেতু সবগুলা সাইলোর লেআউট একই রকম ছিল, তার কাছে সব একই মনে হতে লাগলো। জুলিয়েট তার অতীতে ফিরে যায়। সে আগের সাইলোতে ছোটবেলায় কিভাবে বেড়ে ওঠে যা সে চিন্তা করতে থাকে। তার মায়ের মৃত্যুর পরে তার বাবাকে বলে সে মেকানিক্যাল ডিপার্টমেন্টে চলে আসে। যেহেতু এখানে কেউ আসতে চায় না, শুধুমাত্র যারা অপরাধ করে তাদেরকে শাস্তি হিসেবে এখানে পাঠানো হয়ে থাকে। জুলিয়েটের ছোটবেলা থেকে যন্ত্রপাতি নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। যেহেতু তার মা গোপন ও অনুবীক্ষণ যন্ত্র বানিয়েছিল, পরে তার সাইলোর প্রশাসন জেনে যায়। তারা তা ভেঙে ফেলে। জুলিয়েট মনে করেছিল তার বাবা তাদেরকে বলে দিয়েছে, তাই তারা এসে তার মায়ের অনুবীক্ষণ যন্ত্র ভেঙে ফেলে। এজন্য জুলিয়েট তার বাবার উপর রেগে থাকে। যেহেতু সাইলোতে প্রশাসনের লোক ছাড়া কেউ কিছু তৈরি করা ছিল অবৈধ। প্রথম দিকে সে রিসাইকেল করা জিনিস সংগ্রহ করার কাজ করে। সেখানে জুলিয়েট একটা ভাঙা টয় পায়, যা সে ঠিক করে শার্লিকে গিফট করে। যেহেতু সেখানে তার কোনো বন্ধু ছিল না, জুলিয়েট নিচের ফ্লোরের একটা সিঁড়ি ভাঙা দেখতে পায়, যার কারণে অন্য স্থানে যাওয়া সম্ভব হচ্ছে না। সে কিছু মানুষকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে থাকতে দেখে। যেহেতু তার রশির দরকার ছিল, তাই সে লাশগুলাকে তুলে তাদের থেকে রশি সংগ্রহ করে। জুলিয়েট সেই রশি রেলিং এর সাথে বেঁধে যেতে চেষ্টা করে এবং সে ব্যর্থ হয়ে নিচে পানিতে পড়ে যায়। সে উপরে এসে রশিটি কাটা দেখে। হয়তো কেউ রশিটি কেটে দিয়েছে, কিন্তু জুলিয়েট তখন কাউকে দেখতে পায় না। যেহেতু জুলিয়েটের মেকানিক্যাল কাজ করার অভিজ্ঞতা ছিল, তাই সে কিছু পাইপ সংগ্রহ করে তা দিয়ে একটা মই বানিয়ে ফেলে, অন্য স্থানে যাওয়ার ব্যবস্থা করে। পরে জুলিয়েট সেখানে লোহার শীট স্থাপন করে দেয়। হঠাৎ জুলিয়েট একটা রুম থেকে গানের আওয়াজ শুনতে পায়। জুলিয়েট বাইরে থেকে সেই ভল্টের দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ভিতরে কেউ আছে কিনা জিজ্ঞেস করে। সেই রুম থেকে একজন জুলিয়েটের সাথে কথা বলে। তার নাম ছিল সলো। সলো জুলিয়েটকে বলে, তুমি যদি দ্বিতীয়বার দরজাটা খুলতে চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। দ্বিতীয় এপিসোডের শুরুতে বার্নার্ড জুলিয়েটের হেলমেটের ক্যামেরায় হাজার হাজার মৃতদেহ দেখতে পায়। জুলিয়েটের হেলমেটে একটা গোপন ক্যামেরা ছিল, যা দিয়ে বার্নার্ড বাইরে কি ঘটেছিল তা দেখতে পায়। বার্নার্ড দ্য অর্ডার নামে একটা বই পড়তে শুরু করে, যা সাইলোর প্রতিষ্ঠাতারা লিখে গেছে। কখনো তাদের মিশন ব্যর্থ হলে কি করতে হবে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া ছিল, কিন্তু কেউ পাহাড়ের উপর চলে গেলে কি করতে হবে তার ব্যাপারে কিছু লেখা ছিল না। তখন সাইলোতে বিদ্রোহ শুরু হবে। এদিকে সবাই আন্দোলন করা শুরু করে। যেহেতু জুলিয়েট পাহাড়ের উপর দিয়ে হেঁটে চলে যায়, তারা মনে করে বাইরে যাওয়া নিরাপদ এবং সবাই বাইরে যেতে চায়। তখন ওয়াকার এসে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে সবাইকে কাজে ফিরে যেতে বলে, আর বলে জুলিয়েট এতক্ষণে মারা গেছে। যেহেতু জুলিয়েটের সিলিন্ডারে অল্প কিছু অক্সিজেন ছিল। বার্নার্ড রবার্ট সিমসকে বলে সে সবার উদ্দেশ্যে ভাষণ দিতে চায়, তার আয়োজন করতে এবং সাইলোতে কারফিউ দিতে বলে। রবার্ট সিমস ফলকে জুলিয়েটের জায়গায় বসতে বলে এবং সব গুছিয়ে তাড়াতাড়ি সেখানে চলে যাওয়ার নির্দেশ দিয়ে থাকে। ফল বলে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সবাই দেখেছে জুলিয়েটকে পাহাড়ের উপর দিয়ে হেঁটে যেতে। রবার্ট সিমস বলে তার জন্য আমাদের শান্তভাবে কাজ করতে হবে। ফল রবার্ট সিমসকে জুলিয়েটের ব্যাপারে তার বিবৃতি দিতে বলে। যেহেতু ফলকে জুলিয়েটের ক্লিনিং রিপোর্ট লেখার কথা ছিল, রবার্ট সিমস জানায়, আমি জুলিয়েটকে বলতে শুনেছি সে বাইরে যেতে চায়। ফল বলে, তাহলে জুলিয়েট দৌড়ে পালাতে চেয়েছিল কেন? রবার্ট সিমস জানায়, আমি জানি না, হয়তো সে তার মত পাল্টাতে চেয়েছিল।
বার্নার্ড সবাইকে বলে জুলিয়েট আমাদের একজন হিরো, কিন্তু সে সাইলোর বাইরে গিয়ে মারা যায়। বার্নার্ড জানায় জুলিয়েট আমাদেরকে বলেছিল সে ক্লিনিং করবে না, আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা তার জন্য একটা নতুন ড্রেস এর ডিজাইন করেছি যাতে সে কিছু দূর যেতে পারে, কিন্তু আমরা এখনো পর্যাপ্ত ফলাফল পাই নাই। আমাদের গবেষণা এখনো চলমান, ভবিষ্যতে আমরা আরো ভালো মানের ড্রেস তৈরি করব যাতে একদিন আমরা সবাই এই সাইলো থেকে বেরিয়ে যেতে পারি। কিছু মানুষ বার্নার্ডকে বিশ্বাস করলো আর কিছু মানুষ তাকে মিথ্যাবাদী বলল। জুলিয়েট ভল্টের সামনেই দাঁড়ানো ছিল। জুলিয়েট জানায় সে বাইরে থেকে এসেছে, অন্য কোনো সাইলো থেকে। সলো বলে এটা 17 নাম্বার সাইলো, তার পাশাপাশি 15, 16 ও 18 নাম্বার সাইলো আছে। তুমি কত নাম্বার সাইলো থেকে এসেছো এবং কত দূর হেঁটেছো? সূর্য তোমার কোন দিকে ছিল? জুলিয়েট কিছুই বলতে পারে না এবং সূর্য কি সে তাও জানে না। জুলিয়েট জানতে চায় এখানে কি ঘটেছিল। সলো জানায় এখানে কাউকে বাইরে যেতে জোর করা হয় নাই, তারা সবাই নিজের ইচ্ছায় বেরিয়ে যায়। সেই দিনটি ছিল খুব সুন্দর, তারা সবাই হাসছিল, কিন্তু বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে বিষাক্ত গ্যাসে সবাই মারা যায়। জুলিয়েট জানতে চায় তারা সবাই বাইরে যেতে চেয়েছিল কেন। সলো বলে রন টাকার নামে এক লোক যে বাইরে যাওয়ার পর ক্লিনিং করে নাই, সে ল্যান্সের উপর লাই লিখেছিল এবং সে হেঁটে চোখের আড়াল হয়ে যায়, তাকে কেউ মরতে দেখেনি, যার কারণে সবাই বাইরে যাওয়ার জন্য আন্দোলন করে এবং বেরিয়ে যায়। এই কথা শুনে জুলিয়েট ভয় পেয়ে যায়, যেহেতু জুলিয়েটও ক্লিনিং করে নাই এবং জুলিয়েটকে কেউ মরতেও দেখে নাই। তখন জুলিয়েট বলে আমি ফিরে যাব, তা না হলে আমার জন্য আবারও 10,000 মানুষ মারা যাবে। জুলিয়েট বাইরে যাওয়ার জন্য একটা স্যুট খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কোনো স্যুট না পেয়ে আবারও সলোর কাছে ফিরে আসে। সে ভল্টের সামনে কিছু খাবার দেখতে পায় যা সলো সেখানে রেখেছিল। সলো অনেকদিন ধরে ভল্টে একা থাকতে থাকতে সে কল্পনায় কিছু মানুষকে দেখে। জুলিয়েটকেও সে ভেবেছিল হয়তো এটা তার হ্যালোসিনেশন। জুলিয়েট খাবার গ্রহণ করার পর বুঝতে পারে সে বাস্তবেই আছে। ভল্টের বাইরে 2টা মৃতদেহ পড়েছিল যারা কিছুদিন আগে মারা গিয়েছে। এই ব্যাপারে সলোকে জিজ্ঞেস করতে সলো সে ব্যাপারে কিছুই বলে নাই। সলো জুলিয়েটকে দমকল কর্মীর স্যুট ব্যবহার করতে বলে যা সাইলোর 3 জায়গায় থাকে, ইঞ্জিনিয়ারিং লেভেল 70 এবং 27 আছে, কিন্তু সেই লেভেলে পানি ভর্তি। জুলিয়েট সলোকে বাইরে এসে তাকে সাহায্য করতে বলে। সলো বাইরে যাবে না, তার কাজ হচ্ছে শুধু ভল্ট পাহারা দেওয়া। অবশেষে জুলিয়েট একাই যাচ্ছিল এবং সলো বল থেকে বেরিয়ে এসে জুলিয়েটকে চমকে দেয়। সলো জুলিয়েটকে পানির নিচে যাওয়ার জন্য সাহায্য করে। জুলিয়েট কিছু পাইপ সংগ্রহ করে। সলো পিয়ানোর হপার খোলার আইডিয়া দেয় যা দিয়ে বাতাস পাইপ দিয়ে পাঠানো যাবে। শার্লি আর নক্স সাইলোর নিচে অবস্থান করেছিল। তারা ছোটবেলায় এখানে অনেকবার এসেছে। এখানে দেয়ালে অনেক কিছুই লেখা ছিল, কিন্তু তখন তারা লেখাগুলার মানে বুঝে নাই, যা গত 400 বছরের ডকুমেন্ট দেয়ালে লেখা ছিল। যারা বিপ্লব করেছে এবং শহীদ হয়েছে তাদের নাম এবং কারণ উল্লেখ আছে। আর বিপ্লবগুলা মেকানিক্যাল থেকে শুরু হয়েছে, আর সাইলোর প্রশাসন সবসময় মেকানিক্যালের দিকে আঙ্গুল তুলেছে। এই কথা দা অর্ডার বইতেও লেখা ছিল। তারা যেন যে কোনো বিপ্লবের সময় মেকানিক্যালকে চাপে রাখে, কারণ মেকানিক্যালের কাছে জেনারেটরের পাওয়ার আছে। তারা চাইলে যে কোনো সময় তা বন্ধ করে দিতে পারে। নক্স বলে যেহেতু আমি মেকানিক্যালের প্রধান, আমরা চাইলে মেয়রের সাথে একটা মিটিং করতে পারি। আমরা একটা ছোট দল নিয়ে বার্নার্ডের সাথে দেখা করব। শার্লি বলে বার্নার্ড না, আমরা বিচারকের সাথে দেখা করব। যেহেতু বিচারক ম্যাডোসই ছিল সাইলোর প্রধান, আমরা তার কাছে যাওয়ার জন্য একটি বার্তা পাঠাবো। তারা দুজনে রাজি হয়। বিচারকের হাতে আসলে কোনো ক্ষমতা ছিল না, মেয়র যা বলে বিচারক তাই করত। এই খবর বার্নার্ডের কাছে পৌঁছানোর পরেই সে ম্যাডোসকে তাদের সাথে দেখা না করার জন্য বলে। বিচারক ম্যাডোস তাদের সাথে দেখা করবে বলে বার্নার্ডকে জানিয়ে দেয়। বার্নার্ড আর ম্যাডোসের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। ম্যাডোসও বাইরের জগৎ সম্পর্কে জানতো। তার কাছে পুরনো কিছু বই ছিল যা পরে সে পৃথিবী সম্পর্কে জেনেছে। তাছাড়া তার কাছে পৃথিবীর কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও ছিল, কিন্তু সে সাইলোর নিরাপত্তা কর্মী হিসেবে থাকার কারণে এগুলা গোপন রেখেছে। 15 নাম্বার সাইলো যে ধ্বংস হয়েছে এবং তা অনেকদিন ধরে পরিত্যক্ত আছে তা বার্নার্ড আর ম্যাডোসও জানতো। এখন যেহেতু জুলিয়েট বাইরে চলে গিয়েছে, তাই ম্যাডোসও বাইরে যাবে, যা সে বার্নার্ডকে বলেছে। বার্নার্ড তাকে সব ক্যামেরা 5 মিনিটের জন্য বন্ধ রেখে বাইরে পাঠিয়ে দিবে বলে আশ্বস্ত করে, যার জন্য বার্নার্ড ম্যাডোসের জন্য স্যুট বানাবে বলে তার গায়ের মাপ নিয়েছিল। ম্যাডোস বার্নার্ডকে বলেছিল পরবর্তীতে যখন তাদের দেখা হবে সে যেন সাথে করে তার স্যুট নিয়ে আসে, কিন্তু এখন বার্নার্ড স্যুট ছাড়াই চলে আসে। তাই ম্যাডোস বার্নার্ডকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলে অপমান করে।
মেকানিক্যাল থেকে 4 জন লোক এসেছে জর্জ ম্যাডোসের সাথে দেখা করতে। তারা কিছু লোককে ভালো স্যুট পরিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য জর্জ ম্যাডোসকে বলতে এসেছে। তারা 4 জন উপরের লেভেলের একটা জায়গায় এসে বসেছে। তখন 2 জন নিরাপত্তা কর্মী এসে তাদের সাথে থাকতে বলে। যেহেতু উপরের লেভেলের কিছু মানুষ তাদের উপর ক্ষেপে আছে, তারা মনে করে মেকানিক্যালের লোকেরা ইয়ার লক খুলে সবাইকে মেরে ফেলবে। সেই সময় বার্নার্ড জর্জ ম্যাডোসকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে, সেই সাথে তার স্যুটটা নিয়ে আসতে বলে। ম্যাডোস বার্নার্ডের বাসায় রাতের খাবার খাচ্ছিল। ম্যাডোস বুঝতে পারে বার্নার্ড ওয়াইনের সাথে বিষ মিশিয়েছে, যা সে পান করে ফেলে। ম্যাডোস আর ঘন্টাখানেক বাঁচবে। ম্যাডোস জুলিয়েটের হার্ড ড্রাইভের কথা জিজ্ঞেস করে, যা বার্নার্ড ধ্বংস করে ফেলেছে। সেখানে সালভাদর কুইনের একটি চিঠি কোড আকারে লেখা ছিল। সালভাদর কুইন 140 বছর আগে বিদ্রোহের সময় আইটির প্রধান ছিল। জর্জ ম্যাডোসও 25 বছর আগে মেয়র বার্নার্ডের ছায়া হিসেবে ছিল। কিন্তু ম্যাডোস হঠাৎ করে 4 দিনের জন্য গায়েব হয়ে যায় এবং 4 দিন পরে এসে সে বার্নার্ডকে বলেছিল কোনো সঙ্গত কারণে বার্নার্ডের ছায়া হিসেবে থাকার চাকরিটা সে করতে পারবে না। বার্নার্ড জানতে চায় সে ওই 4 দিন কোথায় ছিল। ম্যাডোস জানায়, আমি তোমাকে বলতে পারবো না। এর কিছুক্ষণ পরে জর্জ ম্যাডোস মারা যায়। পথে কিছু লোক নক্স আর শার্লিদের যেতে দিচ্ছিল না। তারা মনে করে মেকানিক্যালের লোকেরা সাইলোকে ধ্বংস করতে এসেছে। একজন বলে, আজ বিচার বিভাগ বন্ধ, তোমরা ফিরে যাও। নক্সরা একটা রেড বল নিচে ফেলে দেয়, যার সাথে সাথে মেকানিক্যালের লোকেরা বিদ্যুৎ বন্ধ করে দেয়। নক্স বলে, জর্জ ম্যাডোসের সাথে দেখা করতে না দিলে আমরা বিদ্যুৎ বন্ধ রাখবো। তখন মেয়র এসে নক্সকে বলে, ম্যাডোসকে দেখতে হলে বিদ্যুৎ জ্বালাতে হবে। তারা আরেকটি সবুজ বল নিচে ফেলতেই বিদ্যুৎ চলে আসে। মেয়র তাদের দুজনকে ভিতরে যেতে বলে। নক্স আর শার্লি জর্জ ম্যাডোসের সাথে দেখা করতে ভিতরে যায়। তারা ভিতরে গিয়ে জর্জ ম্যাডোসকে মৃত দেখতে পায়। শার্লি নক্সকে নিয়ে বিচার বিভাগ থেকে বেরিয়ে আসে। ওয়াকারকে বলে তাড়াতাড়ি চলে আসতে। সিমস তখন লোকদের এসে বলে, ম্যাডোস খুব ভালো মনের মানুষ ছিল। যেহেতু সাইলোর প্রতিটি মানুষের শুনানি পাওয়ার অধিকার আছে, সে মেকানিক্যালের লোকদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেকানিক্যালের লোকেরা তাকে হত্যা করে। তারা এয়ারলক খুলতে চেয়েছিল, কিন্তু জর্জ ম্যাডোস তাতে রাজি হয় নাই। ম্যাডোস আজ এই সাইলোর জন্য, সেই সাথে আমাদের সবার জীবন বাঁচাতে সে জীবন দিয়েছে। সিমস এই সকল মিথ্যা কথা বলে মেকানিক্যালের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তোলে। জুলিয়েট পানির নিচ দিয়ে অন্য পাশে গিয়ে দমকল কর্মীর একটি পোশাক খুঁজে নিয়ে আসে। সলো উপর থেকে পাম্প করতেছিল, কিন্তু তখন তার একটা হেলমেট প্রয়োজন, তাই সে হেলমেট খুঁজতে থাকে। সে একটি হেলমেটও পেয়ে যায়। জুলিয়েট সলোকে বলে, তোমাদের তো জেনারেটর বন্ধ, তাহলে তোমরা বিদ্যুৎ কোথায় থেকে পাও? সলো জানায় আইটির নিজস্ব পাওয়ার সোর্স আছে, যা বাইরে থেকে আসে, কিন্তু কিভাবে আসে সলো তা জানে না। সলো জানায় সাইলোর নিরাপত্তা কর্মীরা মেকানিক্যালের ফার্মটি ধ্বংস করে দেয়। পানি ঢুকার আগে তারা ফার্মটি ঠিক করতে পারে না, যার কারণে জেনারেটরের লেভেল ডুবে যায়। এখন পানি ধীরে ধীরে বাড়তেই আছে। জুলিয়েট বলে, তোমার কাছেই লেভেল 30-এ একটা পাম্প আছে, তুমি চাইলে সেটাতে পাওয়ার দিতে পারো। তোমার হাতে 10 থেকে 14 মাস সময় আছে, তা না হলে আইটি ডুবে যাবে এবং সেই সাথে তুমিও। সলো জুলিয়েটকে এই কাজটি করার জন্য বলে। জুলিয়েটের হাতে সময় না থাকার কারণে সে এই কাজটি করতে পারবে না। সলো বলে, আমি তোমার এত উপকার করেছি, তার বিনিময়ে তুমি আমার জীবন বাঁচাও। অবশেষে জুলিয়েট রাজি হয় ফার্মটি চালু করতে। তারা কিছু জিনিস সংগ্রহ করে, যা জুলিয়েটের পানির নিচে গেলে প্রয়োজন হবে। সলো উপরে থেকে জুলিয়েটকে হেল্প করে। জুলিয়েট ফার্মটি চালু করে ফেলে, কিন্তু তাকে উপরে উঠানোর জন্য সংকেত পাঠালে সে কোনো উত্তর পায় না। হঠাৎ জুলিয়েটের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। জুলিয়েট তাড়াতাড়ি উপরে উঠে আসে, কিন্তু উপরে উঠে জুলিয়েট সলোকে আর দেখতে পায় না। জুলিয়েট একটা কুঠাল আর কিছু রক্ত পড়ে থাকতে দেখে। বার্নার্ড 130 লেভেলে একটি ব্যারিকেড দিয়েছিল, মেকানিক্যালের লোকেরা যাতে কোনো খাবার গ্রহণ করতে না পারে সেই জন্য সব খাবার বন্ধ করে দেওয়া হয়। নক্সরা তাদের অভিজ্ঞ মেকানিক দিয়ে কিছু অস্ত্র তৈরি করে, যা দিয়ে তারা আক্রমণ করে নিচ থেকে 120 লেভেল পর্যন্ত দখল করে ফেলে। যেহেতু 122 লেভেলে একটি খামার আছে, যার জন্য তারা এই বুদ্ধি করে আরো কিছু লেভেল দখল করে, যাতে তাদের খাবারের কোনো সমস্যা না হয়। মিস্টার লোকাস কাইল, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একসময় আইটিতে কাজ করত। মেয়র বার্নার্ড ভেঙে ফেলা সেই হার্ড ড্রাইভটি তাকে দিয়ে বলে তা যেন সে জোড়া দিয়ে তার ভিতরের ফাইলগুলা পুনরুদ্ধার করে। যেহেতু জর্জ ম্যাডোসই মারা যাওয়ার আগে তাকে বলেছিল সেই হার্ড ড্রাইভের ভিতরে সালভাদর কুইনের একটি চিঠি কোড আকারে ছিল, যা সে তার বউকে লিখেছিল। সেই সাথে বার্নার্ড লোকাস কাইলকে তার ছায়া বানিয়ে দেয়, তাকে ভল্টে ঢুকার অনুমতি ও থাকতে দেয়। যেহেতু ভল্ট একটি নিরাপদ জায়গা, এখানে সবকিছুই আছে। ভল্টের বাইরে সাইলোতে এত কিছু নেই। সালভাদর কুইনের সেই চিঠিটি বার্নার্ডের জানা দরকার, তাই সে মিস্টার লোকাস কাইলকে এই দায়িত্ব দিয়েছিল। মিস্টার লোকাস বুঝতে পারে
এই কোড মিলাতে হলে অন্য কোনো বই বা বস্তু রয়েছে যা ভল্টের বাইরে আছে, যা সে সালভাদর কুইনের কিছু বংশের লোকদের খুঁজে তাদের সাথে কথা বলতে চায়। কিন্তু তারা লোকাসের সাথে সালভাদর কুইন সম্পর্কে কিছু বলতে চায় না। তারা বলে, আমরা সালভাদর কুইনকে চিনি না, যেহেতু তাদেরকে বলা হয়েছে সালভাদর কুইন সাইলোকে ধ্বংস করতে চেয়েছিল। সালভাদর কুইন এই নামটি এই বংশের জন্য লজ্জা ও অসম্মানের, যার ক্ষতিপূরণ স্বরূপ তারা 140 বছর ধরে বেড়ার খামারে কাজ করে পশম সংগ্রহ করে উপরের স্তরের লোকেদের জন্য কম্বল তৈরি করে আসছে। মিস্টার কাইল বার্নার্ডের সাথে কথা বলে জানতে পারে সালভাদর কুইন 140 বছর আগে সাইলোকে বাঁচিয়েছিল। সেই সময়ে 20 বছর পর পর বিদ্রোহ হতো। এই সমস্যা সমাধানের জন্য সালভাদর কুইন পুরনো যত বই ছিল সব পুড়িয়ে ফেলে, সাইলোতে থাকা মানুষ যেন বাইরের জগৎ সম্পর্কে কিছু জানতে না পারে। সাইলোর প্রতিটি মানুষের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়। তাদের বোঝানো হয়েছিল বাইরের জগতে বিষাক্ত গ্যাস আছে, এই গ্যাসে মানুষ মারা যায়। মিস্টার লোকাস তাদের বলে, আপনারা যা জানেন তা মিথ্যা। সালভাদর কুইন সাইলোকে বাঁচিয়েছিল। সালভাদর কুইন এই সাইলোর একজন হিরো। তখন একজন বলে ওঠে, জর্জ ম্যাডোসও তাই বলেছিল। জর্জ ম্যাডোস যখন বার্নার্ডের ছায়া হিসেবে দায়িত্ব পায়, তখন সে এই কোড মিলাতে গিয়ে বুঝতে পারে এমন কোনো পুরনো জিনিস আছে যা হয়তো সালভাদর কুইনের বংশের লোকেদের কাছে থাকতে পারে। তখন জর্জ ম্যাডোসও তাদের কাছে এসেছিল। জর্জ ম্যাডোস তাদেরকে 2টা বইয়ের বিনিময়ে সালভাদর কুইনের সেই বইটি নিয়ে যায়, যার পরবর্তীতে জর্জ ম্যাডোস 4 দিন কোথাও হারিয়ে গিয়েছিল এবং 4 দিন পরে এসে বার্নার্ডের ছায়া হিসেবে থাকার চাকরিটা ছেড়ে দেয়, যা জর্জ ম্যাডোস মারা যাওয়ার সময় আমরা জেনেছি। কিন্তু ওই 4 দিন জর্জ ম্যাডোস কোথায় ছিল, কি কারণে বার্নার্ডের ছায়া হওয়ার চাকরিটা ছেড়ে দিয়েছিল তা জানানো হয় নাই। হয়তো পরে তা আমরা জানতে পারবো। এখন মিস্টার লোকাসও জর্জ ম্যাডোসের মতোই একই পথে হাঁটতেছিল। মিস্টার লোকাস জর্জ ম্যাডোসের রুমে এসে সেই বইটি খুঁজতে থাকে এবং সে বইটিও পেয়ে যায়। এদিকে বার্নার্ড ওয়াকারের কাছে একটা মেসেজ পাঠায়, 90 লেভেলের পাম্পটি বন্ধ হয়ে গেছে, সে যেন এসে তা ঠিক করে দেয়। ওয়াকার যাওয়ার সময় পথে নক্সের সাথে দেখা হয়। নক্স তাকে যেতে নিষেধ করে, এটা কোনো ফাঁদও হতে পারে। ওয়াকার নক্সের কথা না শুনে পাম্প ঠিক করতে চলে যায়। বার্নার্ড সেখানে আগে থেকে অবস্থান করেছিল, সে ইচ্ছে করে পাম্পটি বন্ধ রেখেছিল। বার্নার্ড একটা চুক্তি করার জন্য ওয়াকারকে ডেকেছিল। সে ম্যাকলেনকে আটকে রেখেছিল। ওয়াকার সমকামী ছিল। ম্যাকলেন আর ওয়াকারের বিবাহ বিচ্ছেদ হয়েছে 25 বছর আগে। বার্নার্ড ওয়াকারের ওয়ার্কশপের ক্যামেরা চালু করতে বলে। মেকানিক্যালের লোকেরা যেই পরিকল্পনা করবে বার্নার্ড তা আগে থেকে জানতে পারবে। এখন যদি ওয়াকার রাজি না হয় তাহলে বার্নার্ড ম্যাকলেনকে কষ্ট দিবে। ওয়াকার রাজি হয়, সে ক্যামেরাটা চালু রাখবে, তার বিনিময়ে ম্যাকলেনকে কোনো কষ্ট দিবে না। এখন ওয়াকারের ওয়ার্কশপে যা কথা হয় বার্নার্ড তা জেনে যায়। 8 নং এপিসোডের কাহিনী এখানে শেষ হয়। পরের এপিসোডের এক্সপ্লেন শুনতে চ্যানেলের সঙ্গেই থাকুন।